তাহলে দেখো আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম, তিনটি মুদ্রা একেবারে একসাথে নিক্ষেপ করা হলো প্রবাবিলিটি ট্রি তৈরি করা। অর্থাৎ গতদিন আমাদের 1 থেকে কত পর্যন্ত হয়েছে? 6 পর্যন্ত হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত হয়েছে। তাহলে আজকে আমরা কত থেকে শুরু করলাম? উদাহরণ 7 থেকে শুরু করলাম। এবং এই যে 7 নাম্বার যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের বলছে প্রবাবিলিটি ট্রি তৈরি করো। এই প্রবাবিলিটি ট্রি শব্দের অর্থ হলো নমুনা ক্ষেত্র। কি ক্ষেত্র? বলছে তিনটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করা হয় তাহলে আর নমুনা ক্ষেত্রটি তৈরি করো। প্রথমে আগে আমাদের প্রথম কাজ হলো আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। পরের কাজ কি বলছে দেখো, তিনটা জিনিস বলছে, কেবল একটা টেল, কেবল কয়টা টেল? একটা টেল। তারপরে তিনটাই হেড। তারপরে বলছে কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কয়টা জিনিস নির্ণয় করতে হবে? তিনটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটা যদি সমাধান করি, আগে খেয়াল করো, এইভাবে লিখবা যে তিনটি মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে এদের প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। দেখো কি করি, মনোযোগ। এই যে প্রথম এখানে লিখলাম, এইখানে খেয়াল করো, এখানে লিখলাম প্রথম মুদ্রার পিঠ। কি লিখলাম? প্রথম মুদ্রার পিঠ। আচ্ছা, এই মুদ্রা থেকে কয়টা পাওয়ার সম্ভাবনা? দুইটা, একটা হেড আর একটা টেল। এই জায়গায় কি হবে? এই জায়গা হবে দ্বিতীয় মুদ্রার পিঠ। দ্বিতীয় মুদ্রার পিঠ। এই জায়গায় কি হবে? দ্বিতীয় মুদ্রার পিঠ। দ্বিতীয় মুদ্রার পিঠ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দ্বিতীয় মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে এইখানেও কি হবে? একটা হেড পাওয়ার সম্ভাবনা, একটা টেল পাওয়ার সম্ভাবনা। এখানে যদি আমরা নিক্ষেপ করি, একটা হেড পাওয়ার সম্ভাবনা, একটা কি পাওয়ার সম্ভাবনা? টেল পাওয়ার সম্ভাবনা। তারপরে আবার এখানে আসো, এখানে আবার কি হবে? তৃতীয় মুদ্রার পিঠ। তৃতীয় মুদ্রার পিঠ। তাহলে এখানেও কি হবে? তৃতীয় মুদ্রার পিঠ। এখানে কি হবে? তৃতীয় মুদ্রার পিঠ। এখানে কি হবে? তৃতীয় মুদ্রার পিঠ। ঠিক আছে? এবং প্রত্যেকটা দেখো খেয়াল করো, এইটারও কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট থাকবে, একটা হেড, একটা টেল। এটার কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট থাকবে, একটা হেড, একটা টেল। এখানে কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট, একটা হেড, একটা টেল। এখানে কয়টা পার্ট থাকবে? দুইটা, একটা হেড এবং একটা কত? টেল। এবং প্রত্যেকটার এই জায়গা খেয়াল করো, এই জায়গা ভালো করে মনোযোগ। এই যে এই জায়গাটাতে আমরা একটা বিষয় পাবো, এই জায়গায় একটা পাবো, এই জায়গায় একটা পাবো, এইখানে একটা পাবো, এইখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, টোটাল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথম, খুব মনোযোগ দেখো, এই যে দিকটা দাও, হেড হেড হেড। তাহলে হবে হেড হেড হেড, আবার হেড হেড টেল, হেড হেড টেল। কিভাবে নিচ্ছে বুঝতে পারছো? হেড হেড হেড, আবার হেড হেড টেল। এই অংশ শেষ, এই অংশ শেষ। আবার পরের অংশ, হেড টেল হেড। তাহলে হেড টেল হেড, আবার হেড টেল টেল। তাহলে এখানে হবে হেড টেল টেল। পরের অংশ আসো আবার, তাহলে এই অংশের কাজ শেষ। আবার এইটা দিয়ে শুরু করো, টেল হেড হেড। এই যে টেল হেড হেড, আবার টেল হেড টেল। এই যে টেল হেড টেল। তারপরে অংশ আসো, কি হবে? টেল টেল হেড। এই যে টেল টেল হেড। পরের অংশ আসো, টেল টেল টেল, টেল টেল টেল। আশা করি বুঝতে পারছো।
তাহলে আমাদের এই যে নমুনা ক্ষেত্র তৈরি করলাম, তাহলে এখানে আমাদের নমুনা ক্ষেত্র মোট কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখবো এখানে নমুনা ক্ষেত্র মোট 8টি, তথা সেগুলো কি কি দেখো, হেড 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 টেল হেড টেল হেড হেড টেল টেল, তারপরে টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল টেল টেল। এগুলো আমাদের কি হলো নমুনা ক্ষেত্র। টোটাল কয়টা নমুনা ক্ষেত্র পেলাম? 8টা। আচ্ছা পরের অংশ আসে দেখো, প্রথম অংশটা ক নাম্বার, কেবল একটা হেড কেবল একটা টেল। কেবল একটা টেল কোন জায়গায় আছে? এখানে কয়টা হেড আছে? 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কেবল একটা কি আছে? হেড। কিন্তু তোমাকে বলছে কেবল একটা টেল, কেবল একটা কি টেল, তাহলে এটাও কি নেওয়া যাবে? যাবে না। এই জায়গায় কি আছে? এই জায়গায় কেবল একটা টেলই আছে। কয়টা টেল আছে? একটা। এই জায়গায় কয়টা? 2টা। এই জায়গায় কয়টা? 2টা। এই জায়গায় কয়টা? 3টা। এর মানে কি টেল পাওয়ার অনুকূল ফলাফল কয়টি? একটি। মোট ফলাফল হলো কয়টি? 8টি। আর টেল পাওয়ার অনুকূল ফলাফল কয়টি? একটি। এর মানে টেল পাওয়ার সম্ভাবনা কত? 1/8। 1/8। তাহলে আমরা লিখবো কেবল কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা, যে প্রবাবিলিটি টেল। তাহলে আমাদের টোটাল হলো কয়টা? 8। তার মধ্যে টেল পাওয়ার সম্ভাবনা কয়টা আছে? একটা। আচ্ছা তারপরের অংশ আসে, কি বলছে? 3টাই হেড। 3টাই কত? হেড হবে। এখানে দেখো তো 3টাই হেড না? 3টাই হেড। আর কি কোন জায়গায় আছে? এখানে 2টা হেড, এখানে 2টা, এখানে একটা, এখানে, তাহলে 3টাই হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 3টি হেড পাওয়ার সম্ভাবনা, এই যে প্রবাবিলিটি এখানে লিখে দিবা যে 3টি হেড। 3টি কত? হেড। তাহলে টোটাল মোট হলো কয়টি? 8টি। আর অনুকূল ফলাফল কয়টি এখন? 3টা হেড পাওয়ার 1টি। তাহলে এটা 1 কত? 8। তারপরে কি বলছে দেখো, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কমপক্ষে। কমপক্ষে এই কথার অর্থ কি বোঝায়? কমপক্ষে একটি টেল মানে এই কথার অর্থ কি বোঝাচ্ছে? কমপক্ষে মানে সর্বনিম্ন একটা থাকতে হবে। যদি 2টা থাকে তাকে কাউন্ট করা যাবে, 3টা থাকলে কাউন্ট করা যাবে, 4টা থাকলে কাউন্ট করা যাবে, 100টা থাকলে কাউন্ট করা যাবে, 500টা থাকলে কাউন্ট করা যাবে, 5 কোটিটা থাকলে কাউন্ট করা যাবে। অর্থাৎ কমপক্ষে একটা টেল মানে বোঝাচ্ছে একটার নিচে আসা যাবে না, একটার উপরে যত থাকে সবগুলো কাউন্ট করে। কমপক্ষে মানে কি সর্বনিম্ন একটা থাকতে হবে, উপরে থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের বলছে কমপক্ষে একটি টেল মানে কি সর্বনিম্ন একটা থাকতে হবে। একটা যদি থাকে আমরা সেটাকে কাউন্ট করব, যদি 2টা থাকে সেটাকেও কাউন্ট করব, 3টা থাকলে সেটাকেও কাউন্ট করব, 4টা থাকলে সেটাকেও কাউন্ট করব, 5টা 10টা 20টা 100টা 50টা যাই থাক আমরা সবগুলোকে কি করতে পারবো? কাউন্ট করতে পারবো। তাহলে কমপক্ষে মানে কি বুঝলাম? সর্বনিম্ন একটা থাকতে হবে। আর যদি একটাও না থাকে সেটাকে কাউন্ট করবে। আমরা এখন আসি দেখো, এখানে 3টাই হেড, এখানে কি কমপক্ষে একটা টেল আছে? নাই। এর মানে এটা ক্যান্সেল। এটা কি ক্যান্সেল। এখানে দেখো কয়টা হেড আছে? 2টা হেড একটা টেল, কমপক্ষে একটা টেল আছে। এখানে কয়টা আছে? একটা। এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টাই। এর মানে কি এইটা ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে কমপক্ষে একটা করে কি আছে? টেল আছে। তাহলে বাকি কয়টা আছে? 1 2 3 4 5 6 7। তার মানে অনুকূল ফলাফল কয়টি? 7টি। অনুকূল ফলাফল 7টি। তাহলে আমরা লিখব কমপক্ষে কমপক্ষে একটি টেল হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এখানে লিখব পি। এখানে কি লিখবা? কমপক্ষে একটি টেল। তাহলে এই যে মোট ফলাফল কয়টি? 8টি। আর কমপক্ষে একটা টেল হওয়ার অনুকূল ফলাফল কয়টি? 7টি। তাহলে এখানে হবে 7/3। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে? এরপরে দেখো উদাহরণ 8। কত বলছে? উদাহরণ 8 খেয়াল করো। বলছে একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি তৈরি করো
নমুনা ক্ষেত্রটি লেখো। ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? ছক্কায় 5 আর মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? আবারও বলছি, একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি তৈরি করো। পরে প্রশ্ন করা হয়েছে ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? আচ্ছা, খেয়াল করো, আমরা যদি এটা সমাধান করতে চাই, খুব মনোযোগ, সমাধান আমরা লিখব নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। খেয়াল করো, এই যে এখানে আমাদের কি ছক্কা, এটা হলো আমাদের ছক্কা, এই যে বুঝাও কিন্তু ছক্কা। এখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা হলো আমাদের 1 2 3 4 5 6, মানে একটা ছক্কা নিক্ষেপ করলে কি হওয়ার সম্ভাবনা থাকে? 1 2 3 4 5 6, এবং প্রত্যেকটারই এখানে এখন কি থাকবে? মুদ্রা। এখানে কি থাকবে? মুদ্রা। ওই যে একটা ছক্কা আর একটা মুদ্রা কি করতেছে? নিক্ষেপ করতেছে, ঠিক আছে? তাহলে এখানে এখন কি থাকবে? মুদ্রা। এখানে এখন কি থাকবে? মুদ্রা। এখানে কি থাকবে? মুদ্রা। আচ্ছা, এখানে কি থাকবে? মুদ্রা। এখন প্রত্যেকটা মুদ্রার আবার কয়টা পার্ট? দুইটা পার্ট। এই যে দুইটা পার্ট। এই মুদ্রার কয়টা পার্ট? দুইটা পার্ট। এই মুদ্রার কয়টা পার্ট? দুইটা পার্ট। এই মুদ্রার কয়টা পার্ট? দুইটা। এই মুদ্রার কয়টা পার্ট? দুইটা। এই মুদ্রার কয়টা পার্ট? দুইটা পার্ট, ঠিক আছে? এবং এটা কি হেড, এটা কি টেল, এটা কি হেড, এটা কি টেল, এটা কি হেড, এটা কি টেল, এটা হেড, এটা টেল, এটা হেড, এটা টেল, এটা হেড, এটা কত? টেল। এবং এই জায়গাটা, এই পজিশনটাতে খেয়াল করো, এই পজিশন, তারপরে এই পজিশন, এখানে এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এই পজিশন, দেখো এখন আমাদের এখানে কি হওয়ার সম্ভাবনা দেখো তো? অন এইচ, অন এইচ, এখানে কত? 1 টি, তারপরে কত দেখো এখানে? 2h 2t, এখানে কত? 3h 3t, তারপরে কত? 4h 4t, 5h 5t, 6h 6t, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? একটা ছক্কা নিক্ষেপ করলাম। সেই ছক্কা নিক্ষেপ করার পর সেই ছক্কাতে কয়টা পয়েন্ট ওঠার সম্ভাবনা? 1 2 3 4 5 6, এবং যেহেতু একটা ছক্কার একটা মুদ্রা নিক্ষেপ করছি, তাহলে প্রত্যেকটা ছক্কার, এই যে প্রত্যেকটা ছক্কার এখানে 6টা পার্ট পেয়েছি না? প্রত্যেকটা পার্টে আবার কি থাকবে? মুদ্রা থাকবে, এবং সেই মুদ্রার আবার কয়টা পাওয়ার সম্ভাবনা? দুটা, একটা হেড, একটা কত? টেল। পরে এই যে এটা যেটার সাথে 1h 1t 2h 2t 3h, তারপরে কত? 3t 4h 4t 5h 5t 6h 6t। আমরা এইগুলো আমরা কি পাইলাম দেখো তো? নমুনা ক্ষেত্র। তাহলে আমরা লিখি নমুনা ক্ষেত্র। এদিক তাকাও, তাহলে নমুনা ক্ষেত্র আমাদের কি কি হলো দেখো তো? 1h 1t 2h 2t 3h 3t 4h, তারপরে কত? 4t 5h 5t 6h 6 কত? t। তাহলে নমুনা বিন্দু সংখ্যা বা মোট নমুনা বিন্দু টোটাল কয়টা আছে এখানে? 12টি। কয়টি? 12টি। এবার দেখো তো প্রশ্ন কি বলছে? ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত? ছক্কায় কত? 5 আর মুদ্রায় কত? এইচ। এই যে একটা ডিজিট আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছক্কায় 5 আর মুদ্রায় কত? এইচ। আর কোন জায়গায় আছে? নাই, এইচ আরো জায়গায় আছে, কিন্তু এখানে কি, এখানে কি বুঝাইছে? ছক্কায় 4 আর মুদ্রায় কত? এইচ। এখানে কি বুঝাইছে? ছক্কায় 3 মুদ্রায় কত? এইচ। এখানে কি বুঝাইছে? ছক্কায় 2 মুদ্রায় কত? এইচ। কিন্তু তোমাকে বলছে ছক্কায় 5 উঠতে হবে আর মুদ্রায় কি উঠতে হবে? এইচ উঠতে হবে। তাহলে ছক্কায় 5 আর মুদ্রায় এইচ ওঠার অনুকূল ফলাফল কয়টি? একটি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছক্কায় 5 ও মুদ্রায় কত? এইচ, এইচ আসার
অনুকূল ফলাফল আগে লিখে নাও, লিখলেও হয় না লিখলেও হয়। এটা অনুকূল ফলাফল কয়টি? একটি। কয়টি? একটি। সুতরাং ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কি লেখা? তাহলে এখানে উপরে হবে কত? 1 আর নিচে হবে কত? 12। এটা আছে। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে? এখানে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, প্রবাবিলিটি কত? 5h। তার মানে কি ছক্কায় 5 আর মুদ্রায় h আসা সম্ভব। দেখো এরপর আমরা খুব মনোযোগ, উদাহরণ 9 বলছে একটা লোকের ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাও। আবারও বলছি, একটা লোকের ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, মনে করো এটা ঢাকা, এটা ঢাকা, এখান থেকে তুমি খুলনা যাবা, কত? খুলনা, মনে করো এই জায়গা খুলনা, খুলনা। আচ্ছা, আবার এখান থেকে মনে করো এটা হলো খুলনা, এটা হলো কি? খুলনা। তো বাসে যাওয়ার সম্ভাবনা যদি ধরো আমি বলি 40%, কত পার্সেন্ট? আবারও বলছি, ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 40%। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 60%। কত পার্সেন্ট? 60%। আবারও বলছি, ঢাকা থেকে তুমি খুলনাতে যাবো, তোমাকে একটা অপশন দিয়ে দেওয়া হলো যে বাসে যাওয়ার সম্ভাবনা 40%। তাহলে কিন্তু আরেকটা আমি অটোমেটিক বুঝতেছি যে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 60%। কিভাবে বুঝলাম? আমরা 100% থেকে আমরা 40% বাদ দিলাম, বাদ দিলে কত পার্সেন্ট হয়? 60%। আমি কিন্তু অটো বুঝতেছি। আবার তোমাকে বললো যে এই যে খুলনা, এই যে খুলনা, এই খুলনা থেকে তুমি রাজশাহীতে যাবা, কত যাবা? রাজশাহীতে। এই ধরো খুলনা থেকে তুমি রাজশাহীতে আসবা, রাজশাহী, এখানে তুমি রাজশাহীতে আসবা। এখন তোমার ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এটা ট্রেনে, আর এটা ধরো ট্রেনে নয়, ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 70% হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 30%। কিভাবে? 100 থেকে আমরা 70 কি করলাম? বাদ দিলাম, বাদ দিলে কত পার্সেন্ট হয়? 30%। বুঝাতে কি পারলাম? এতটুকু বুঝছো কিনা? ঢাকা থেকে খুলনা যাবে, বাসে যাওয়ার সম্ভাবনা যদি 40% হয়, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 60%। এবার খুলনা থেকে রাজশাহীতে যাবে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 70% হয়, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? ওই যে 100 থেকে আমরা 70 কে দিলাম, বাদ দিলাম। এখন বাসে যাওয়ার সম্ভাবনা যদি 40% এর জায়গায় আমাকে 60% দিয়ে দেয়, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 40%। কত? 40%। ঠিক তোমাকে এখন এই পার্সেন্ট না দিয়ে তোমাকে একটা অনুপাত দিছে। কি দিছে? অনুপাত। খেয়াল করো যে এইটা হলো ঢাকা, এটা হলো কি? ঢাকা। এই ঢাকা থেকে, এই যে ঢাকা থেকে এখানে ধরো বাসে যাবে, কিসে? বাসে। আর এটা হলো বাসে 9। আচ্ছা, বাসে যাওয়ার এইখানে আসলো, এটা হলো কি আমাদের? খুলনা। কি? খুলনা। এটা আমাদের কি? খুলনা। এখন এই খুলনা থেকে ট্রেনে যাবে, কোথায় যাবে? রাজশাহী, রাজশাহী। খুলনা থেকে ট্রেনে যাবে, এটা কোন জায়গা? রাজশাহী। এটা হলো ট্রেনে, আর এটা হলো ট্রেনে 9, ট্রেনে 9। আচ্ছা, খুলনা থেকে এটা হলো আমাদের কি? রাজশাহী, রাজশাহী। এটা হলো আমাদের কি? রাজশাহী। তাহলে এটা হলো আমাদের ট্রেনে, আর এটা হলো আমাদের ট্রেনে 9। ঠিক আছে? এখন ওই যে একটু আগে আমি বললাম যে ঢাকা থেকে খুলনায় যদি বাসে যাওয়ার সম্ভাবনা 70% হয়, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 30%। আমরা কি বলবো? 100 থেকে বের করলাম। ঠিক এখানে ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত দেখো তো? 2/5। তাহলে ঢাকা থেকে খুলনায়
বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করো, আমরা 1 ধরবো, ওই যে 100% বলছিলাম, 100% মানে ধরো 1, কারণ এটা কি আকার আছে, সমস্ত আকারে আছে। তাহলে 1 মাইনাস এই যে যাওয়ার সম্ভাবনা কত 2/5। এখন লসাগু করো, লসাগু করলে কত হয় 5। এই 5 যাওয়ার সাথে 5 হচ্ছে 5 মাইনাস 5 আছে, 5 ক্যান্সেল, উপরে কত আছে 2। তাহলে 5 থেকে 2 বাদ দাও 3, তার নিচে কত 5। কত হলো 3/5। তাহলে আমরা বুঝতে পারলাম বাসে না যাওয়ার সম্ভাবনা কত 3/5। 3/5। তাহলে ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/5, আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত 3/5। কিভাবে বের করলাম? 1 থেকে এই যে 2/5 আছে, সেই 2/5 আমরা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। 5 লসাগু, 5 হচ্ছে 5, উপরে 2, 5 থেকে 2 বাদ দাও 3, তার নিচে 5, এর মানে বাসে না যাওয়ার সম্ভাবনা 3/5। একইভাবে খুলনা পৌঁছা গেল, খুলনা পৌঁছানোর পরে খুলনা থেকে রাজশাহী যাবে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে দেখো তো 5/8। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5 কত 8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এই যে 1 মাইনাস 5 কত 8। তাহলে দেখো এখানে 8 লসাগু, 8 হচ্ছে 8 মাইনাস 5, এর মানে কত হচ্ছে 3/8। এর মানে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3/8। ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/8, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3/8। বুঝাতে পারলাম? তাহলে একটা লোক ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, বাসে না যাওয়ার সম্ভাবনা কত 3/5। এবার খুলনা পৌঁছালো, খুলনা থেকে সে রাজশাহীতে যাবে, রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8 দেওয়া আছে। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত আমরা বাইর করলাম 1 মাইনাস 5/8। তাহলে 8 হচ্ছে 8 মাইনাস 5, 8 থেকে 5 বাদ দাও কত হলো 3। তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত 3/8। এখন প্রশ্ন করা হয়েছে দেখো যে লোকটি খুলনায় বাসে আর রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখব, সুতরাং লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। খেয়াল করো এই যে পি লেখা, এখানে কি লিখবা খুলনায়, এখানে ছোট করে লিখবা খুলনায় বাসে, তারপরে কমা দিয়ে লিখবা রাজশাহীতে ট্রেনে, খুলনায় বাসে আর রাজশাহীতে ট্রেনে নয়। তাহলে খুলনায় দেখো ঢাকা থেকে যে খুলনা যাবে বাসে যাওয়ার সম্ভাবনা কত দেখো তো 2/5। তাহলে যেখানে লিখবা 2/5। আর রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, খুলনা থেকে যে রাজশাহীতে গেছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/8, আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3/8। তাহলে গুণন 3/8। বুঝতে পারলাম? এই যে কি বলছে খুলনায় বাসে, এই যে বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/5, আর রাজশাহীতে ট্রেনে নয় মানে ট্রেনে যাওয়া যাবে না, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3/8। এই যে 3/8। এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4 দুগুণা কত হয় 8, উপরে 3 নিচে 4 পয়সা কত 20। এটা কথা কি বুঝাতে পারলাম? অর্থাৎ ওই যে আমাদের বলছে, আচ্ছা এখন যদি এমন হতো, এমন ভাবে বলা থাকতো ঢাকায় বাসে এবং খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, তখন আমাদের কি হতো এই 2/5 আর এখানে গুণ হতো কত 5/8। এখানে কত গুণ হতো 5/8। বুঝাতে পারলাম? প্রশ্নের ধারাবাহিকতা বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্নের ধারাবাহিকতা বুঝতে হবে। প্রশ্ন এখানে এটা দেওয়া আছে, সবসময় যে এটাই থাকবে তা না, বেসিক ক্লিয়ার থাকতে হবে একদম। বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। এবার প্রশ্ন এভাবে করা হলো যে ঢাকায় বাসে নয় কিন্তু খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে বাসে নয় কত 3/5, আর খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/8। এর মানে তখন 3/5 আর 5/8 গুণ হতো। আর যদি বলা হতো ঢাকায় বাসে এবং খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, তখন আমাদের 2/5 আর 5 কত হতো 8 হতো। কথা বুঝাতে পারলাম? কিন্তু এখানে যেহেতু বলা আছে যে রাজশাহীতে খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 আর রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 3/8। তুমি এটাও নিতে পারো, এটাও নিতে পারো, একই জিনিস, কারণ এটাও টেনে নয় এটাও টেনে নয়, যে কোনো একটাকে মুভ করলেই হলো, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু নিতে পারতেছি না, কারণ তোমাকে তো এখানে বলে দিচ্ছি যে বাসে আর কিসের কথা বলছে ট্রেনে। তুমি যদি এই মানটাকে অ্যাকসেপ্ট করো তাহলে দুইটাই কি হয়ে গেল ট্রেন হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের অ্যানসার হলো 3/20। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে?
আজকে এ পর্যন্তই থাকলো, ভালো থাকো।